দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। দর্শক, আজ আমরা কথা বলবো বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি রিপোর্ট, যেটি আসলে লিড রিপোর্ট হিসেবে প্রকাশিত হয়েছে আজকে। সেখানে বলা হয়েছে যে নারায়ণগঞ্জের ২৫০০-এ, যেটি জাপান ইকোনমিক জোন হিসেবে পরিচিত, সেই ইকোনমিক জোনে স্পেশাল ইকোনমিক জোন যেটি, সেটির আসলে পরিচালনা অথবা সেটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেই সুমিতোমো কর্পোরেশন জাপানের, তারাই আসলে অনেকটা মূল চাবিকাঠি বা তাদের হাতেই মূল দায়িত্বটা থাকবে সিদ্ধান্ত গ্রহণ অথবা পরিচালনায়, যেটি নিয়ে আপত্তি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এবং তারা বিষয়টি বলেছে যে এটি বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী। তো বিষয়ে আসলে কি হয়েছে চুক্তিতে, অথবা সরকার কি করতে পারে, কি করতে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলাপ করতে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের যে প্রতিবেদনটি যিনি করেছেন, আমাদের সহকর্মী জনাব সাইফুদ্দিন সাইফ। আমরা তার সঙ্গে আরও বিস্তারিত কথা বলবো। সাইফ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে বিষয়টি আমাদের নিউজে এসেছে যে জাপান ইকোনমিক জোনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত হয়নি, আসলে কি হয়েছে একটু যদি বলেন। ব্যাপারটা হচ্ছে আমরা যে চুক্তিটা করা হয়েছে আপনার মানে যে বিশেষ ইকোনমিক জোন, মানে ২৫০০ জাপান, যেটাকে জাপান ইকোনমিক জোন বলে, ওখানে দেখা যাচ্ছে যে কোম্পানিটা জাপান সরকার কর্তৃক মনোনীত কোম্পানি সুমিতো, তাদের সুমিতোমো কর্পোরেশন, হ্যাঁ, তাদের শেয়ার ছিল 76%। পরে ওরা এখান থেকে 15% জায়গাকে দিয়ে দেয়, আর আমাদের শেয়ার হচ্ছে 24%। মানে এটা মানে পরিচালনার ক্ষেত্রে যেহেতু তাদের একটা তারাই সংখ্যাগরিষ্ঠ এবং তারাই সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারাই প্রাধান্য পাবে এই ক্ষেত্রে। তো আমাদের ইআরডি এটা আমাদের ভাবতেছিল, এটাতে আসলে সমতা হয় নাই, এটা আসলে ন্যায্যতা আসে নাই এই চুক্তিতে। তো রিসেন্টলি যখন হচ্ছে এই প্রজেক্টটা হচ্ছে, মানে এই ইকোনমিক জোনটা ডেভেলপ করার জন্য একটা প্রজেক্ট ছিল জাপানি অর্থায়নে, মানে আমরা হচ্ছে ঋণ নিলাম জাপানের কাছ থেকে, আমাদের টাকা ঋণ নেওয়া, মানে আমাদের টাকা, আমরা ঋণের টাকা তো পরিশোধ করব, বিনিময়ে আমরা সুদও দিব, শুধু আসল না সুদও দিব। মানে জায়গা আমাদের উন্নয়নটা আমাদের করা কিংবা করা হচ্ছে। কিন্তু যখন মালিকানা হয়, মানে এটার যে কোম্পানি কিংবা একটা পরিচালনা হয় যে বাংলাদেশ ইকোনমিক জোন, ওখানে দেখা যাচ্ছে শেয়ারটা তাদের বেশি। তখনই হচ্ছে রিসেন্টলি হচ্ছে এই প্রজেক্টটা হচ্ছে আপনার সংশোধনের জন্য আসছে, একটা মেয়াদ বাড়ানোর কথা আসছে, কিংবা আর এই প্রজেক্টের সেকেন্ড আরেকটা প্রজেক্ট আসতেছে, মানে ধারাবাহিক একটা প্রজেক্ট আসছে। তখন যখন ইআরডির কাছে আসলো মতামতের জন্য কিংবা ইয়ের জন্য, তখন ইআরডি প্রশ্ন তুললো, এটা তো বিগত সরকার আমার আমলে নেওয়া, এখানে তো আসলে মানে বাংলাদেশের স্বার্থটাকে ওরা সরাসরি যেটা বলছে বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। রিসেন্টলি ওরা মানে গত নভেম্বরে ওরা হচ্ছে অর্থ উপদেষ্টার কাছে এটা নোট আকারে পাঠায়। তো অর্থ উপদেষ্টা পরবর্তীতে এটা নিয়ে আরও কাজ করতে বলছে। তারা বলছে ইআরডি যে অর্থ উপদেষ্টাকে যে চিঠিটা লিখছিল, ওখানে বলছে এটা আসলে আরও তদন্ত করা দরকার, যেহেতু জাতীয় স্বার্থ আমাদের সংরক্ষণ করা হয় নাই, সেহেতু এর পরবর্তীতে ওরা অর্থ উপদেষ্টার সম্মতি নিয়ে ওরা বেজার কাছে যে চিঠিটা লিখছে ওখানে বলছে, মানে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, হ্যাঁ, বাংলাদেশ জোন অথরিটির কাছে যে চিঠিটা লেখা হয়েছে ইআরডি থেকে, ওখানে বলা হচ্ছে এই চুক্তিটা করা হলো, শেয়ারটা নির্ধারণ করা হলো কীভাবে, প্রক্রিয়াটা কী ছিল, এবং এটা যৌক্তিক ব্যাখ্যা আপনারা আমাদেরকে দিবেন। হ্যাঁ, তো আমরা এই নিউজ করতে গিয়ে যেহেতু ওখানে বলা হচ্ছে জাতীয় স্বার্থের পরিপন্থী, আমরা তখনকার মানে এখনকার যে বেজার চেয়ারম্যান কিংবা তখনকার যে যিনি চেয়ারম্যান ছিলেন, তখনকার বেজার চেয়ারম্যান যিনি ছিলেন, তাদের বক্তব্য কি? তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন পবন চৌধুরী, ওনার সাথে আমরা অনেক কষ্ট করে যোগাযোগ করতে হয়েছে, যেহেতু উনি এখন আমেরিকাতে থাকেন। তো ওনার বক্তব্য হচ্ছে এটা আমাদের বিশাল একটা অর্জন, মানে এই সুমিতোর মতো কোম্পানিকে আমরা আনতে পারছি, এটাই আমাদের বিশাল অর্জন, ওরা ভাবতেছে এটা। আর বর্তমান যিনি চেয়ারম্যান, উনি বলছে আসলে ওনারা ভালো বলতে পারবেন কোন প্রেক্ষাপটে কোন যুক্তিতে ওরা এই চুক্তিটা করছিল ওই সময়ের প্রশাসন, এটা ওনারা ভালো বলতে পারবেন। তবে চাইলে সরকার চাইলে তৃতীয় কোনো পক্ষে দিয়ে এটা আসলে একটু আবার পর্যালোচনা করতে পারে, সেক্ষেত্রে তদন্ত যাতে মাথায় রাখতে হবে, মানে যেহেতু বিনিয়োগটা মানে অনেকগুলো কোম্পানি অলরেডি আসতেছে কিংবা আসবে, এরকম অবস্থায় মানে ওনারা একটু
মানে আপনার স্লো আগাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই বাংলাদেশের স্বার্থ বিরোধী মানে হচ্ছে বাংলাদেশ সাধারণত ইকোনমিক জোনগুলোতে বাংলাদেশের অথবা বেজারি নিয়ন্ত্রণে থাকার কথা, সেই নিয়ন্ত্রণটা আসলে আমরা এখন যেটা বুঝতে পারছি, ইয়ারডি যেটা বলতে চাচ্ছে মানে আপনার এই ধরনের ইকোনমিক জোন তো আমরা চীনের সাথে করবো, মানে আমাদের মানে চট্টগ্রামে আনোয়ারাতে এরকম একটা ল্যান্ড আছে চীনের সাথে করার, কিংবা আমরা কোরিয়ার সাথেও আমাদের এরকম আছে, কিংবা আরো ভবিষ্যতে আরো অনেকগুলো দেশ আসবে। ইন্ডিয়া ইকোনমিক জোনের কথা বলা হচ্ছিল, তারপরে মাতারবাড়িতে জাপানি আরেকটা ইকোনমিক জোনের কথা বলা হচ্ছিল। তো এইগুলো তো আমাদের আছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায়। এখন যে এই ধরনের যদি মানে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিংবা যেই পরিচালনার ক্ষেত্রে আমাদের যে শেয়ারটা কম থাকে, সেক্ষেত্রে তো আসলে মানে আপনি বুঝেন জায়গাটা আমাদের ঋণ করে ওটা ডেভেলপ করলাম আমরা, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের কম। বিষয়টা হচ্ছে অর্থাৎ পরবর্তীতে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে, আপনি যাদের কথা বললেন চীন অথবা জাপানের অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্যান্য আরও যেসব দেশের বিনিয়োগকারীরা ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আসবে, তাদের জন্য এটি একটি হয়তো উদাহরণ হয়ে যাবে। তখন তারা এই উদাহরণ দেখিয়ে তারা এই সুবিধাটি অন্যরাও নিতে চাইবে। এটি কি সরকার মনে করছে এরকম? হ্যাঁ, এটা ইয়ারডি ইয়ারডি এটাই মিন করছে চিঠিতে, এবং এটাই ওনারা উল্লেখ করছে ওখানে। মানে বিষয়টা আমি তো ইয়ারডির সাথে কথা বলছি, কিংবা বেজের সাথে কথা বলছি, কিংবা মানে জাপানের সাথে আমি কথা বলছি। হ্যাঁ, তো অনেকের সাথে কথা বললাম। মানে আশঙ্কাটা হচ্ছে এখানে অন্যরা যদি দাবি করে সেক্ষেত্রে আপনি কী করবেন? মানে এবং হচ্ছে এটা তো হচ্ছে, আর বিনিয়োগটা হচ্ছে আপনার মানে আমরা তো প্রত্যেক দেশ থেকে বিনিয়োগ চাইবো, কিংবা বিনিয়োগটা আসলে কতটুকু ন্যায্যতা পাবে? অর্থাৎ আমি বিনিয়োগের জন্য তাকে সুবিধা দিব, তাকে বিশেষ করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অথবা ইকোনমিক জোনের ক্ষেত্রে বিনিয়োগের আমরা ফ্যাসিলিটিগুলো দিব। আমরা গ্যাস কিংবা ধরেন আপনার অন্যান্য ইউটিলিটি অথবা ট্যাক্স সুবিধা বা অন্যান্য এগুলো সরকার ইতিমধ্যে দিচ্ছে। হ্যাঁ, তো কিন্তু মানে আপনার যখন আপনি পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার এগুলো তো আসলে মানে আমাদের বিনিয়োগটাকে অনেক ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের সার্বভৌমত্বের জায়গাগুলোটাকেও আমাদের জন্য সামনের দিকে হয়তো এটা আমাদের জন্য একটা ঝুঁকির মুখেও ফেলে। মানে এক ধরনের আপনার যদি মানে এই ধরনের কথা হচ্ছিল আপনার চাইনিজ ইকোনমিক জোনের ক্ষেত্রে, ওনারাও মানে আপনার অনেক আগের বিষয় ছিল বলে মানে 14-15 সালের দিকে ওনারাও এটা 99 বছরের জন্য লিজ কিংবা এই ধরনের চাচ্ছিলেন কিছু, সরকার ওই ক্ষেত্রে রাজি হয় নাই। সেক্ষেত্রে এই মানে জায়গাটা যদি এরকম উদাহরণ হয়ে যায়, অন্য বিনিয়োগকারীরা তো এটাকে লুফে নিবে, এবং সেক্ষেত্রে আমরা আসলে কতটুকু তাদেরকে সুবিধা দিব অথবা সিদ্ধান্ত গ্রহণের যে জায়গা, বিশেষ করে পলিসির মতো জায়গাগুলোতে, সেটি তো ডেফিনেটলি বাংলাদেশ সরকারের হাতেই থাকা উচিত। বিশেষ করে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আমরা বিনিয়োগ চাই, আমাদের বিনিয়োগ দরকার, বিদেশি বিনিয়োগের আমরা সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিব, কিন্তু মানে আপনার কতটুকু আপনার মধ্যে রেখে, হ্যাঁ, মানে নিয়ন্ত্রণটা কাদের কাছে থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে এখন হচ্ছে আপনার জাপানের ক্ষেত্রে দেখেন, আপনি জাপানের এই প্রজেক্টটি ধরেন না কেন, এই প্রজেক্টটি যখন প্রথম পর্যায়ে যে ঋণের সুদ হার ছিল 0.1%, এখন সেকেন্ড পেজে তারা যে ঋণ প্রস্তাব করা হচ্ছে যেটা বলা হচ্ছে 2.35%। সুদের হার আমরা কিন্তু অনেক বেশি সুদ দিয়ে নিচ্ছি। আপনি জানেন এই সুদটা হচ্ছে ফিক্সড রেটে, যত নমনীয় ঋণ আছে মানে চীনের পরে এটা সর্বোচ্চ, ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি থেকেও বেশি, মানে ফিক্সড রেটের সুদ। এই এত বেশি সুদ দিয়ে ঋণ নিব, কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের কম থাকবে। এক্ষেত্রে তো আমরা লুজার হইতে পারি। গুরুত্বপূর্ণ কিছু ইনসাইট আপনি আসলে দিয়েছেন, কিছু ইনফরমেশন। বিশেষ করে আমাদের বহুদিন ধরেই আমাদের কথা হচ্ছে যে আমাদের বিদেশি বিনিয়োগ প্রয়োজন, আমাদের প্রত্যাশিত বিদেশি বিনিয়োগ আসছে না। বিদেশি বিনিয়োগ আমরা অবশ্যই নেব, এবং বিদেশিদেরকে বাংলাদেশি লজিস্টিক সাপোর্ট সহ অন্যান্য যেখানে যেখানে তারা আসলে বাধাগুলো আছে, সেই বাধাগুলো অপসারণ করতে হবে। কিন্তু এমন কোনো সিদ্ধান্ত আসলে সরকারের নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা বিবেচনায় রাখা উচিত যেটি দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলতে পারে, অথবা বাংলাদেশের যেই স্টেক আছে সেটিকে ক্ষুণ্ণ করতে পারে, ছোট করতে পারে। অবশ্যই সরকারি বিষয়গুলো বিশেষভাবেই গুরুত্ব দেওয়া উচিত। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।